নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের খুবই সহজ একটা টপিক ক্যালোরিমিতির মূলনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। টপিকটা খুবই সহজ হলেও আসলে গুরুত্বের দিক থেকে বিবেচনা করলে এই টপিকটাকে কোনোভাবে ফেলে দেওয়া যায় না। গুরুত্বের দিক থেকে চিন্তা করে ভাবলাম আজকের এই টপিকটা আমরা এই ক্যালোরিমিতির মূলনীতির মধ্যে রাখতে চাই এবং এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য ক্যালোরিমিতির মূলনীতিটা কি, এখানে কি আছে, পুরো বিষয়ে ধারণা পাওয়ার জন্য আমরা শুধুমাত্র একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই উদাহরণটা বা ঘটনাটাই যথেষ্ট এই পুরো ক্যালোরিমিতির মূলনীতি বিষয়টা বোঝার জন্য। তো যেই ঘটনাটা আমরা শেয়ার করতে চাই সেটা আসলে তোমাদের মেন বইও আছে। পুরো ঘটনাটাকে জাস্ট আমি নিজের মতো করে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আশা করি তোমরা এই পুরো ভিডিওটা দেখার পর ক্যালোরিমিতির মূলনীতির এই টপিক নিয়ে আর কোনো টেনশন করার দরকার হবে না। পারলে তোমরা বইটা একবার পড়ে নিও। হ্যাঁ, বইয়ে কী লেখা আছে আমি বইয়ের ঠিকানাটা দিচ্ছি। ক্যালোরিমিতির মূলনীতি এই পড়াটা আছে তোমার বইয়ের 42 নম্বর পৃষ্ঠায়। যদি পারো কাইন্ডলি পুরো ভিডিওটা দেখে শেষ করে বইয়ের পড়াটা একটু পড়ে নাও। হ্যাঁ, বইয়ে কী বলা আছে আমি বইয়ের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ রেখেই লেকচারগুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে আমরা যদি সময় পাই হয়তো এক্সট্রা কিছু উদাহরণ সহ যে কোনো টপিক যদি তোমাদের প্রবলেম থাকে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা ক্যালোরিমিতির মূলনীতি এই টপিকটা বোঝাতে গিয়ে যেই উদাহরণটা দেব বলছি সেটা হচ্ছে এরকম অনেকটা, যে আমরা শীতকালে অনেকেই কি করি, গোসল করার সময় একটা কাজ করি সবাই, অধিকাংশ মানুষ আমরা এই কাজটা করে থাকি। সেটা কি জানো? শীতকালে যেহেতু অধিক পরিমাণ ঠান্ডা পড়ে আমরা গোসল করার সময় অনেক বেশি নার্ভাস থাকি, কিভাবে এই ঠান্ডা পানির মধ্যে গোসল করব। যারা পুকুরে গোসল করো, গ্রামে যারা আছো, যারা শহরে থাকো, হ্যাঁ, যখন বাথরুমে যাও ঝর্ণার পানি দেখলে এমনিতে ভয় লাগে। এরপর অনেকে টিউবওয়েলে গোসল করো, বালতি ফিল আপ করে করে আস্তে আস্তে তোমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করো। কিন্তু অধিকাংশ মানুষরা যেটা করে থাকে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা কি করে জানো? পানিকে গরম করে তারা গোসল করে, পানিটাকে গরম করে ফেলে একটু উষ্ণতার জন্য, ভালো লাগার জন্য। হ্যাঁ, আবার অনেকেই আছে যারা ডিরেক্টলি ঠান্ডা পানিতে গোসল করে, তবে এই সংখ্যাটা খুবই কম। শীতকালে অনেকেই আছে যারা গরম পানি দিয়ে গোসল করে। এখন সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে গোসল করার জন্য যে পরিমাণ পানির দরকার হবে, যে পরিমাণ গরম পানির দরকার হবে অতগুলো পানি তো আর আমরা গরম করতে পারি না। মনে করো তুমি গোসল করার জন্য 5 বালতি পানি লাগবে, কথার কথা, কিন্তু তুমি 5 বালতি পানি গরম করা পসিবল না। সেটা গ্যাসের চুলাতে হোক অথবা লাকড়ির চুলাতে হোক, তুমি এত পরিমাণ পানি গরম করতে পারো না। তো তুমি কি করো, একটু পরিমাণ পানি অধিক পরিমাণ তাপ দিয়ে গরম করে ফেলো, সেই পানিটাকে এরপরে ঠান্ডা পানির মধ্যে মিক্স করো, অধিক পরিমাণ ঠান্ডা পানির মধ্যে মিক্স করো। এরপরে মিক্সিং করে যখন তোমার ব্যবহার উপযোগী উষ্ণতা পাই সকল পানিগুলো, তখন তুমি সেগুলো দিয়ে গোসল করো। আমি চিত্রের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এতটুকু পানি তোমার লাগবে, হ্যাঁ, এতটুকু পানি তোমার লাগবে, কিন্তু তুমি এতটুকু পানিকে গরম করতে পারবা না, এত বড় তোমার পাত্র থাকবে না। হ্যাঁ, অথবা এতগুলো পানিকে গরম করতে যায় তোমার অনেক সময়ের দরকার। হ্যাঁ, অনেকক্ষণ তোমাকে চুলা জ্বালাইতে হবে। তো সবাই যেটা করে একটু পরিমাণ ছোট একটা বালতি নিয়ে একটু পরিমাণ পানিকে গরম করে এই পানিগুলোকে এই বড় বালতির মধ্যে বা বড় পাত্র যেটা সেটার মধ্যে ঢেলে দেয়। এখানে আসলে আসল ঘটনাটা ক্যালোরিমিতির মূলনীতি নামে যে টপিকটা পড়তে যাচ্ছি, এখানে হচ্ছে আসল মেকানিজমটা। হ্যাঁ, আমি উদাহরণটা দিচ্ছি ভালো কথা, কিন্তু এই উদাহরণটার মাধ্যমে এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে চলে যাচ্ছি। দেখো, যখন তুমি গরম পানিটা এই ঠান্ডা পানির মধ্যে দিচ্ছ, আমি একটু ব্যবধান করে দিচ্ছি, মনে করো গরম পানিটা একেবারে কালো করে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ঠান্ডা পানি। এখন তুমি যেহেতু গোসল করবা, এই ঠান্ডা পানি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে বিধায় তুমি কিছু গরম পানি উত্তপ্ত করে এই ঠান্ডা পানির মধ্যে মিক্স করবা, কারণ তুমি এত বড় পাত্রকে গরম করতে পারো না, গরম করার সুযোগ কিন্তু নাই। তো তুমি ঠান্ডা পানিকে গরম করে, একটু পরিমাণ ঠান্ডা পানিকে গরম করে সেটাকে তুমি এই পানির সাথে মিক্স করে আস্তে আস্তে মিক্স করতে করতে একটা সময় ব্যবহার উপযোগী উষ্ণতায় পৌঁছাবে, তখন সেই পানি দিয়ে তুমি গোসল করতে পারবে। এখন এখানে কিছু ঘটনা ঘটে, সেটা কি জানো? গরম পানিকে যখন তুমি এই পানিতে ঢালবা, বুঝছো, এই পানিতে যখন ঢালবা তখন এই যে গরম পানির এগুলোর তাপমাত্রা কিন্তু বেশি থাকে। একটু খেয়াল করো, এই যে গরম পানিটা দেখতেছো, এখানকার পানির তাপমাত্রা এখানকার পানির তাপমাত্রার সাথে মোটো মিলবে না, এই পানির তাপমাত্রাটা বেশি থাকবে এবং ঠান্ডা পানির
তাপমাত্রা অনেক কম থাকবে, অনেক কম আছে বিধায় তো তুমি এই পানিটা ঠান্ডার কারণে গোসল করতে পারছো না বা তুমি গরম পানিটাকে মিক্সিং করছো। এখন এই যে পানিটা আছে এই পানিটা অত্যন্ত গরম এবং সেখানে তাপমাত্রা বেশি আর এখানকার তাপমাত্রা খুবই কম। যখন তুমি এই পানিটাকে এটার মধ্যে ঢালবা তখন এখানে কি ঘটে জানো? গরম পানিটা আস্তে আস্তে তাপটা হারাতে থাকে। কি বললাম? গরম পানিটা ঠান্ডা পানির সাথে যখন মিক্স হয়ে যায়, এটার যে পরমাণুগুলো আছে, এখানে যে পরমাণুগুলো আছে, এরা একে অপরের সাথে মিশতে থাকে এবং এখানে যে কলাকৌশলটা ঘটে সেটা হচ্ছে কি জানো? গরম পানিটা তাপমাত্রা হারাতে থাকে, তাপটা হারাতে থাকে এবং তার তাপমাত্রাটা কমতে থাকে। অপরদিকে এই যে ঠান্ডা পানিটা আছে, এই ঠান্ডা পানি এই যে তাপটা ছাড়তেছে সেই তাপটা এই ঠান্ডা পানির কণাগুলো গ্রহণ করতেছে। তার মানে এ তাপটা বর্জন করছে যেহেতু তার অধিক পরিমাণ তাপ, এবং এ তাপটা গ্রহণ করছে কারণ তার তাপমাত্রার পরিমাণ খুবই কম হচ্ছে। এই কারণে মূলত ঠান্ডা পানিটা গরম হয়ে যাচ্ছে। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এই যে আমি গরম পানিটা দিলাম ঠান্ডা পানির মধ্যে, একটা অংশ তো পানি ঠান্ডা ছিল কিন্তু একটু পরে দেখি যে পুরো পানিটা গরম হয়ে যাচ্ছে, যদিও তাপের পরিমাণ একটু কমে যাচ্ছে। তো এখানে ঘটনা হচ্ছে ওই যে গরম পানিটা দিচ্ছ সেই গরম পানির মধ্যে যে অধিক পরিমাণ তাপটা ছিল সেই তাপটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পানিতে ডাইভার্ট হয়ে যাচ্ছে, সঞ্চালিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই সাথে দুইটা কাজ করছে। গরম পানিটা তাপমাত্রাটাকে ছেড়ে দিচ্ছে এবং সেই তাপমাত্রাটা ঠান্ডা পানি গ্রহণ করছে এবং বইতে স্পষ্ট লেখা আছে ততক্ষণ পর্যন্ত এই তাপের দেয়া নেয়া চলবে যতক্ষণ না পর্যন্ত দুইটি পানির তাপমাত্রা সমান হয়। কি বুঝলা? গরম পানি তাপটা ছাড়তে থাকবে, সে বর্জন করতে থাকবে, সে তাপটা গ্রহণ করতে থাকবে ঠান্ডা পানি, এবং ততক্ষণ পর্যন্ত এই তাপের গিভ অ্যান্ড টেক প্রসেস, অর্থাৎ এ দিবে এ তাপটা নিবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত উভয় ধরনের পানি বলতে গরম পানি এবং ঠান্ডা পানির তাপমাত্রা সমান হয়, ততক্ষণ পর্যন্ত এই তাপ গ্রহণ এবং বর্জন প্রক্রিয়াটা চলতে থাকবে। এবং এই টপিকের শেষের দিকে যখন আসবা তখন স্পষ্ট লেখা আছে এই যে ঘটনাটা আমরা এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম, ঠান্ডা পানিকে গরম পানির সাথে যখন মিক্স করবা গরম পানিটার তাপটা দিতে থাকবে ঠান্ডা পানিকে, আর ঠান্ডা পানি গরম পানি থেকে তাপটা গ্রহণ করতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত তাপটা দেয়া নেওয়া চলবে যতক্ষণ না পর্যন্ত দুই ধরনের পানির তাপমাত্রাটা সমান হচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রক্রিয়াটা তোমাদের সামনে এক্সপ্লেন করেছি বা আমরা বর্ণনা করেছি সেই পুরো প্রক্রিয়াটাকে আমরা দুইটা কথার মধ্যে আনতে পারি। আমরা ক্যালোরিমিতির মূলনীতির দিকে আস্তে আস্তে যাচ্ছি, এখনই বলতেছি সেটা। তবে তার আগে আমি বলে নিই যে এতক্ষণ পর্যন্ত ঘটনাটা আমরা শেয়ার করলাম, এখান থেকে দুইটা প্রধান বিষয় নোটেশন করার মতো লাইন আছে। সেটা কি জানো? যখন আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রার দুটা বস্তুকে মিক্স করব তখন অধিক তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপটা দিতে থাকবে, ঠিক আছে? আর কম তাপমাত্রার বস্তু বিপরীতভাবে কম তাপমাত্রার বস্তু অধিক তাপমাত্রার বস্তু থেকে তাপটা গ্রহণ করতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত তাপটা দেয়া নেয়া চলবে যতক্ষণ না পর্যন্ত উভয় পদার্থের তাপমাত্রাটা কি হয়? সমান হয়। আচ্ছা, গেল একটা। এবার হচ্ছে কতটুকু তাপ দিবে, উত্তপ্ত বস্তুটা কতটুকু তাপ দিবে আর শীতল বস্তুটা কতটুকু তাপ নিবে, এটারও একটা মেজারমেন্ট আছে আসলে। তো সেক্ষেত্রে যদি বলি উত্তপ্ত বস্তুটা যে পরিমাণ তাপ দিবে সেই পরিমাণ তাপটা কিন্তু শীতল বস্তুটা নিবে। তাহলে আমি এখানে দুইটা কথা বললাম। প্রথমত বললাম উত্তপ্ত বস্তু যেটা, অর্থাৎ যেটা বেশি পরিমাণ তাপমাত্রার বস্তু, সে তাপটা ছাড়বে, হ্যাঁ। আর শীতল বস্তু যেটা, কম তাপমাত্রার বস্তু যেটা, সে কিন্তু তাপটা গ্রহণ করবে এবং ততক্ষণ পর্যন্ত তাপ দেয়া এবং নেয়ার ঘটনাটা ঘটবে যতক্ষণ না পর্যন্ত দুই বস্তুর তাপমাত্রা সমান হয়। আর দ্বিতীয় কথা যেটা বললাম সেটা হচ্ছে উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ দিবে সেই পরিমাণ তাপটা শীতল বস্তু গ্রহণ করবে। এবং আমি যদি এই পুরো ঘটনাটাকে ক্যালোরিমিতির মূলনীতির ভাষা বলতে পারি, আসলে এখানে এই দুইটা নিয়মই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। প্রথম নিয়মটা হচ্ছে, যদি আমি বইয়ের পড়াটা পড়ি, দেখো আমার আলোচনাটা কিন্তু চলে এসছে, তোমরা আমার কথার সাথে হুবহু মিল পাবা। দেখো এখানে লেখা আছে এই ঘটনা দুটি নিয়ম মেনে চলে যা উপরের বালতির উদাহরণ থেকে বোঝা যায়। এই নিয়ম দুটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, অর্থাৎ এই পুরো ঘটনা থেকে তারা দুইটা নিয়ম পেয়েছে, এই দুইটা নিয়ম দিয়েই ক্যালোরিমিতির মূলনীতিটা ব্যাখ্যা করা যায়। প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হয়। যে একটু আগে বললাম অধিক পরিমাণ তাপের যে বস্তু সে তাপ দিবে, কম তাপমাত্রা বস্তুটা তাপটা নিবে।
এবং ততক্ষণ পর্যন্ত এই দেয়া নেওয়ার কাজটা চলবে যতক্ষণ না পর্যন্ত উভয় পদার্থের তাপমাত্রাটা সমান হবে। গেল এটা প্রথমটা, এটা আমরা একটু আগে বলেছি। আর 2 নাম্বার যে নিয়ম ক্যালোরিমিতির নীতির 2 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপটা গ্রহণ করবে। এখানে যেই বস্তুটা তাপ হয়তো আমরা পানি দিয়ে ব্যাখ্যাটা করেছি, যদি এখানে পানি না হয়ে অন্য কোনো পদার্থের এক্সপ্লানেশন আসতো সেক্ষেত্রে সেম ঘটনা ঘটতো। শীতল বস্তু যেটা সেটা সেই পরিমাণ তাপটা গ্রহণ করবে যতটুকু তাপ উত্তপ্ত বস্তুটা দান করবে। উত্তপ্ত বস্তুটা যে পরিমাণ তাপটা ছেড়ে দিবে সেই তাপটা কিন্তু শীতল বস্তু গ্রহণ করবে, এবং এটাকে ক্যালোরিমিতির মূলনীতির দ্বিতীয় নিয়ম বলা হচ্ছে। এই দুইটা নিয়মটা হচ্ছে মূলত ক্যালোরিমিতির মূলনীতি। আমরা যদি আগের এপিসোডে ক্যালোরিমিতি নিয়ে অনেক কিছু জেনেছি এবং সেখানে আমরা দেখেছিলাম একটা বস্তুর মধ্যে কি পরিমাণ তাপ জমা থাকে, সেই তাপটা কিভাবে আমরা বের করব, এবং আমরা দেখেছিলাম সেখানে 3টা বিষয়ের উপর এই তাপটা ডিপেন্ড করে, যেমন ভর ছিল, আপেক্ষিক তাপ ছিল, এরপরে তাপমাত্রা ছিল। আর আজকের ক্যালোরিমিতির মূলনীতিতে আমরা যেটা জানতে পারলাম আসলে এই 2টা নিয়মের উপর বেসিস করে ক্যালোরিমিতির মূলনীতিটা প্রতিষ্ঠিত। এখন আসো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমাদেরকে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একটা বস্তু তাপ দেবে আর একটা বস্তু তাপ নেবে, এবং এই তাপ দেয়া এবং নেয়ার পরিমাণ, অর্থাৎ একটা বস্তু কতটুকু তাপ বর্জন করে আর শীতল বস্তুটা কী পরিমাণ তাপটা গ্রহণ করে, আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি, পরিমাপ করতে পারবো। এবং চূড়ান্ত তাপমাত্রা কত হবে, অর্থাৎ একটা শীতল বস্তু এবং একটা উত্তপ্ত বস্তুকে আমরা একসাথে অ্যাড করলাম, সেটা পানি হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে 2টা পদার্থের তাপমাত্রাটা কত হবে, অর্থাৎ উত্তপ্ত বস্তুটা তাপটা ছাড়তে থাকবে আর শীতল বস্তুটা তাপটা গ্রহণ করতে থাকবে। কিন্তু একটা সময় উভয় পদার্থের তাপমাত্রাটা সমান হয়ে যাবে। সেই সমান হওয়া তাপমাত্রাটা কত, যেটাকে আমরা চূড়ান্ত তাপমাত্রা বলতে পারি। অর্থাৎ কী পরিমাণ তাপটা দিবে সেটাও বের করা যায়, একটা শীতল বস্তু কী পরিমাণ তাপটা গ্রহণ করবে সেটাও বের করা যায় সূত্রের মাধ্যমে। আবার একজনে তাপ দিবে আরেকজনে নিবে, এভাবে দিতে দিতে অথবা নিতে নিতে একটা সময় উভয় পদার্থের তাপমাত্রাটা একটা ব্যালেন্স আসে যাবে। চূড়ান্ত তাপমাত্রা যেটাকে আমরা বলতে পারি, সেই চূড়ান্ত তাপমাত্রাটা কত হতে পারে, তো সেটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করি। মনে করো এবার আমরা এক্সাম্পলটা একটু চেঞ্জ করি। মনে করো একটা পাত্রের মধ্যে আমরা কিছু পানি রাখলাম, ঠান্ডা পানি। এই পানির তাপমাত্রাটা একটু কম আছে, ধরো নর্মাল তাপমাত্রা, আমরা কোনো সংখ্যা ধরতে পারি, অথবা আমরা T1 ধরি, এটাকে T1 তাপমাত্রা ধরলাম। এখন আমি যেটা বের করতে যাচ্ছি অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি, হ্যাঁ, অথবা একটা বস্তু কি পরিমাণ তাপ দিবে নিবে সেই হিসাবটা আমরা এখান থেকে করতে পারি। এখন এখানে আমরা একটা লোহার টুকরা দিলাম, সাপোজ আমি একটা লোহার টুকরাকে একটু গরম করলাম আগুন দিয়ে, হ্যাঁ, গরম করার পর এটাকে মনে করো অনেক তাপমাত্রা বানাই ফেললাম, সেটা মনে করো T2, সাপোজ কথার কথা। এবার আমি এই T2 তাপমাত্রার লোহার টুকরাটাকে এই পানির মধ্যে ছেড়ে দিলাম, একটু খেয়াল করো কথাটা। তাহলে পানির তাপমাত্রা ছিল T1, কম তাপমাত্রা ছিল। এবার লোহার টুকরাটাকে আমি গরম করলাম, তাপমাত্রা বানালাম T2, এবার এটাকে আমি এনে কোথায় ছেড়ে দিলাম, ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিলাম। এখন নিয়ম কি, উত্তপ্ত যে লোহার খণ্ডটা সেইখানে এসে তাপমাত্রাটা ছেড়ে দিবে, আর ঠান্ডা পানি যেটা সে কিন্তু কি করবে, তাপটা গ্রহণ করবে। এখন আমি যদি পানির ভরটাকে M1 হিসেবে চিন্তা করি, ঠিক আছে, এরপরে লোহার ভরটাকে M2 হিসেবে চিন্তা করি, একটু খেয়াল করো তোমরা। প্রথমত তাপমাত্রা ছিল পানির ঠান্ডা পানির তাপমাত্রা ছিল T1, আর গরম লোহা যেটা ছিল সেটার তাপমাত্রা ছিল মনে করো T2। এবার লোহার ভর যেটা সেটা ছিল M2, এখানেও লেখা যায়, আমি এখানে লিখলাম, আর পানির ভর যেটা সেটা ছিল M1। এখন আমরা জানি কোনো পদার্থের তাপটা কিসের উপর ডিপেন্ড করে, 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে, ভর, তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো আমি 2টার আপেক্ষিক তাপ ধরলাম, কথার কথা পানির আপেক্ষিক তাপ ধরলাম S1 এবং লোহার টুকরার আপেক্ষিক তাপ ধরলাম S2। এখন কি ঘটনা ঘটবে, লোহা কতটুকু তাপ ছাড়বে একটু দেখো। লোহা কর্তৃক বর্জিত তাপ, আমি সংক্ষেপে হিসাবটা দেখাচ্ছি, বর্জিত তাপ কত হবে একটু খেয়াল করো। আমরা আরও একটা তথ্য মিস করছি, সেটা হচ্ছে প্রথমত পানির তাপমাত্রা T1 ছিল, এরপরে লোহার তাপমাত্রা T2 ছিল, লোহার ভর ছিল M2 আর পানির ভর ছিল M1, তারপরে পানির আপেক্ষিক তাপ ছিল S1 এবং লোহার আপেক্ষিক তাপ ছিল S2। এবং যখন দুটাকে মিক্স করলাম কি ঘটনা ঘটবে, লোহার খণ্ড যেহেতু উত্তপ্ত সে তাপটা ছাড়তে থাকবে, আর পানি যেহেতু শীতল ছিল সে তাপটা গ্রহণ করতে থাকবে, এবং ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত
এই দুটি পদার্থের তাপমাত্রাটা সমান হয়। যতক্ষণ পর্যন্ত দুটি পদার্থের তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই তাপ দেয়া নেওয়ার ঘটনাটা চলতে থাকবে। তো আমরা সেই অবস্থায় তাপমাত্রা ধরলাম টি, সেই অবস্থায় তাপমাত্রা ধরলাম টি, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা টি। অর্থাৎ এই লোহাটা তাপমাত্রা হারাতে হারাতে একটা সময় টিতে পৌঁছাবে, আর পানিটা তাপটা গ্রহণ করতে করতে টিতে পৌঁছাবে। এখন এই চূড়ান্ত তাপমাত্রাটা কত হবে, অর্থাৎ ব্যালেন্সে আসার পর যে তাপমাত্রাটা থাকবে লোহা এবং পানির, সেই তাপমাত্রাটা কত হবে সেটা আমরা বের করতে পারি। এখন বর্জিত তাপ সমান কি বলো? বর্জিত তাপ সমান তাপটা বর্জন করেছে কে? নিচ্ছ লোহার খণ্ড। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লোহার ভর ছিল m2, লোহার খণ্ডের ভর কি ছিল? m2। এরপরে লোহার খণ্ডের আপেক্ষিক তাপ ছিল কি? s2। আমরা জানি একটা পদার্থের বর্জিত তাপ বলো অথবা গৃহীত তাপ বলো, হ্যাঁ, অথবা প্রয়োজনীয় তাপ যেটাই বলো না কেন, সেটা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, ভর, আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। এখন তাপমাত্রাটা দেখতে হবে কোথা থেকে কোথায় গিয়েছে। T2 থেকে টিতে গিয়েছে, টিটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, কিন্তু তার তাপমাত্রাটা আরও বেশি ছিল, T2 ছিল, T2টা বেশি, যেহেতু সে তাপটা হারাইছে তার মানে টিটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা যেটা সেটা ছিল কম, তাহলে এটা হবে T2 মাইনাস টি। ঠিক আছে, T2 মাইনাস টি। T2টা হচ্ছে তার প্রাথমিক তাপমাত্রা আর টিটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তো T2 থেকে কোথায় গেল? টিতে গেল। তাহলে আমরা লিখব m2 s2, s2টা হচ্ছে আপেক্ষিক তাপ, m2টা হচ্ছে লোহার ভর, আর এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ শুরুতে ছিল T2, শেষে আসছে টি। এবার পানি কর্তৃক গৃহীত তাপ, পানিটা কিন্তু তাপটা গ্রহণ করেছে, পানি কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ হবে কি? তাহলে পানির ভর ছিল m1, তারপর তোমার আপেক্ষিক তাপ ছিল কি? s1, আর তাপমাত্রার ক্ষেত্রে পানিটার শুরুর তাপমাত্রা ছিল কি? শুরুর তাপমাত্রা ছিল T1, শেষের তাপমাত্রা কিন্তু কি ছিল? টি ছিল। টিটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ শীতল পানিটা তাপটা গ্রহণ করতে করতে টিতে আসছে, তো টি এর মানটা বেশি, T1 এর মানটা কম ছিল, যেহেতু এটা শীতল অবস্থার তাপমাত্রা। তার মানে আমরা এখানে লিখতে পারি তাপমাত্রা পরিবর্তন T মাইনাস T1। দেখো, তাহলে লোহা কর্তৃক বর্জিত তাপ যেটা ছিল সেটা m2 s2 T2 মাইনাস টি, আর যখন পানি কর্তৃক গৃহীত তাপ হবে তখন m1 s1 আর T মাইনাস T1। টিটা হচ্ছে চূড়ান্ত তাপ, T1টা হচ্ছে শীতল অবস্থায় তাপ পানির, আর T2টা হচ্ছে লোহার উত্তপ্ত অবস্থায় তাপ, আর টিটা হচ্ছে চূড়ান্ত অবস্থায় তাপ, অর্থাৎ তাপটা দেওয়া নেওয়ার করার পর যে তাপটা হয়েছে শেষ পর্যন্ত চূড়ান্ত তাপমাত্রা সেটা হচ্ছে টি। এবার আমরা জানি ওই যে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যে পরিমাণ তাপ দান করবে সেই পরিমাণ তাপটা গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তার মানে আমরা লিখতে পারি বর্জিত তাপটা যদি Q1 হয় আর পানি কর্তৃক গৃহীত তাপটা যদি Q2 হয়, অথবা এটাকে Q2 ধরতে পারো, এটাকে Q1 ধরতে পারো, তার মানে দিন শেষে কী হবে? Q1 সমান Q2। কেন? কারণ হচ্ছে গৃহীত তাপ ততটুকু হবে যতটুকু তাপটা বর্জন করবে, তার মানে Q1 সমান Q2, দ্যাট মিনস এটা সমান এটা লিখতে পারি m1 s1 আর T মাইনাস T1 সমান m2 s2 T2 মাইনাস টি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, এবং এখান থেকে তুমি m1 এর মান, s1 এর মান, T1 এর মান, হ্যাঁ, তারপর m2 এর মান, s2 এর মান, T2 এর মান যদি দিয়ে দিতে পারো তাহলে তুমি চূড়ান্ত তাপমাত্রাটা পেয়ে যাবা। চূড়ান্ত তাপমাত্রা কত? অর্থাৎ উত্তপ্ত বস্তুকে যদি ঠান্ডা বস্তুর সাথে মিক্স করো তখন একজনের তাপটা দান করবে, আরেকজনের তাপটা গ্রহণ করবে, এবং এই কাজটা করতে করতে একটা সময় একটা চূড়ান্ত তাপমাত্রা বা ব্যালেন্সে চলে আসবে তাপমাত্রাটা। সেই তাপমাত্রার মানটা কত তুমি এই গৃহীত তাপ এবং বর্জিত তাপের সম্পর্ক দিয়ে করে ফেলতে পারবে। এখানে যতগুলো মানুষের সবগুলো মান দিবা, টিটা রেখে দিবা, শেষ পর্যন্ত টি এর মানটা কিন্তু বের হয়ে যাবে, এবং এই সম্পর্কটা দিয়ে তোমরা আসলে অনেকগুলা ম্যাথ করতে পারবা। হ্যাঁ, যখন গণিত করাবো আমরা, গণিতের কয়েকটা ক্লাস অলরেডি আমরা সিলেক্ট করতে যাচ্ছি, এবং আস্তে আস্তে আমরা আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা কন্টেন্ট সবার আগে মোবাইলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।